জানানোর সঙ্গে সঙ্গে সে আমাকে ডান হাত দিয়ে এইভাবে থাপ্পড় মারতে যেয়ে গালের এইটুকু আগে বাম হাত দিয়ে ওর নিজের হাত নিজে ধরে ফেলল। না, এটার অর্থ তো এটা না, এটার অর্থ হচ্ছে তোর। সাহিত্যের প্রতি যে গাঁটছড়া সেটা আমার শুরু হয়েছে একেবারে বাচ্চা বয়স থেকে। সেই যখন আমার নানা কিচ্ছা বলতো, পাড়ার সবাই আমাদের উঠানে এসে বসে থাকতো, সেই তখন থেকে সাহিত্যের সঙ্গে আমার গাঁটছড়া। আমার মা লিখেন, ছোটো মামা লিখেছেন, নানা উনি অনেকগুলো ভাষা জানতেন, তখন থেকেই সাহিত্যের প্রতি আমার ভালোবাসা। আর অনুবাদটা এসেছে অন্যরকমভাবে। বিভিন্ন সারা জীবনই প্রায় বলতে গেলে আমি ঘুরে বেরিয়েছি বিভিন্ন জায়গায়, ঘুরে বেরিয়েছি ভাষার অলিতে গলিতে সন্ধিতে। যখন একজন মানুষ অন্য একটা ভাষা শিখে, অন্য একটা ভাষা শেখা মানে অন্যরকম একটা অনুভূতির তৈরি হওয়া, বৈচিত্র্য আমাকে টানে। যখন আমার কিছু ভালো লাগে তখন ফিরে যাই সেই শিকড়ে, বন্ধুদের সাথে সেটা ভাগ করে নিতে ইচ্ছা করে। আর যখনই আমি আমার বন্ধুদের সঙ্গে কিছু ভাগ করে নিতে চাইব অন্য কোনো সাহিত্য, অন্য কোনো লেখালেখি, তখনই চলে আসে অনুবাদ। আর অনুবাদের প্রতি আমি আকৃষ্ট হই ঠিক এই কারণেই। মেক্সিকো গিয়েছি আসলে কাজের জন্য। ছোটোবেলায় বাংলাদেশ পর্ব শেষ করে আমি প্রথম গিয়েছিলাম জাপানে। জাপান থেকে ওরা আমাকে পাঠিয়ে দিয়েছিল মেক্সিকোতে। আর সেই কর্মসূত্রে যাওয়ার পর আমি স্প্যানিশ শিখতে শুরু করি। ভাষাটা খুব মিষ্টি লাগে, এত মিষ্টি লাগে যে প্রেমে পড়ে যাই। কিছুক্ষণ আগে বলছিলাম অন্য একটা ভাষা শেখা মানেই অন্যরকম অনুভূতির তৈরি হওয়া। যারা দুটো ভাষা জানেন তারা হয়তো দেখতে পাবেন যে কিছু কিছু শব্দ আছে, যেমন যারা ইংরেজি জানে এবং বাংলা জানে, ইংরেজিতে কিছু শব্দ আছে বাংলা পাবেন না। আবার বাংলায় কিছু শব্দ আছে যেটা আপনি একদম একই রকমভাবে ইংরেজিতে পাবেন না। তার মানে দুটো অনুভূতির তৈরি হচ্ছে। এই অনুভূতি যখন বিভিন্ন অনুভূতিগুলো দেখেন, এই বৈচিত্র্যতা যখন দেখেন, তখন তার প্রেমে পড়ে যাবেন। এভাবেই আমি স্প্যানিশের প্রেমে পড়ে যাই এবং ভালো লাগে এবং ভাষাটা আরও ভালো করে শেখার জন্য চেষ্টা করতে থাকি। নিঃসঙ্গতারও 100 বছর আমার অনুবাদ করা বইগুলোর প্রথম যেটা করেছি নিঃসঙ্গতার 100 বছর। এখন সেটা অনুবাদ করতে গিয়ে আমি দেখতে পেলাম যে শুধুমাত্র দুটো ভাষা জানলেই আসলে অনুবাদ করা যায় না। অনুবাদ করতে হলে সেই লেখককে চিনতে হয়, তার সংস্কৃতিকে চিনতে হয়। যদিও আমি মেক্সিকোতে ছিলাম, কিন্তু মেক্সিকোর যে সংস্কৃতি এবং কলম্বিয়ার যে সংস্কৃতি, তার ভিতরে প্রচুর পার্থক্য। এমনকি স্প্যানিশ মেক্সিকোতে যেভাবে বলে এবং কলম্বিয়াতে যেভাবে বলে, দুটো ভিন্নভাবে বলে। তাদের অনুভূতিগুলো ভিন্নভাবে প্রকাশিত হয়। এখন আমি যদি নিঃসঙ্গতার 100 বছর মেক্সিকোতে বসে আমি যদি ধরে নিই ঠিক ওই একইভাবে একই অনুভূতি নিয়ে মার্কেজ ওটা লিখেছেন, তাহলে আমি ভুল করব। ঠিক সেই কারণেই আরাকাতাকা ছুটে গিয়েছি অনেকবার। আমার বইটি অনুবাদ করতে লেগেছে 7 বছর এবং এই 7 বছরে কয়েকবার গিয়েছি। আমি দেখেছি ওই আরাকাতাকা উপরে লেখা, নিচে মাকন্দ লেখা, যেটা নাকি আগে মাকন্দ গ্রামটা ছিল না, মাকন্দ ছিল একটা সাইনবোর্ড। পরে ওরা ওটা করেছে। ওদের যে জাদুঘর, যে বাড়িতে জন্ম নিয়েছে ওর নানার বাড়ি দেখেছি। তারপর ওই কলা কোম্পানি দেখেছি, ওদের দিগন্ত বিস্তৃত কলা ক্ষেতগুলো দেখেছি। মানে অনেকবারই যে বারে বারে ভেতরে নিয়ে এসে আবার কিছুটা লিখেছি, আবার কোনো জায়গায় ঠেকে গিয়ে আবার গিয়েছি। এবং এখন পর্যন্ত আমি যদি আবার সুযোগ পাই, আবারও আমি আরাকাতাকা ছুটে যাব। অনুবাদের কারণে নয়, আমি ছুটে যাব ওই যে ভালোবাসা একটা তৈরি হয়েছে সেই কারণে।
আমি আসলে ওর কাছাকাছি অঞ্চলে ঠিক থাকিনি। এখান থেকে হয়তো মনে হতে পারে কাছাকাছি, কারণ শব্দটা আপেক্ষিক। কলম্বিয়াতে ওর যেখানে জন্ম হয়েছিল ওটা মেক্সিকো থেকে তো অনেক দূর। আর আমি যেখানে থাকতাম সেটা তিফানা। মার্কেস মূলত থাকতো মেক্সিকো সিটিতে। তো এখন আমি মার্কেসের যখন আরাকাতাকা গিয়েছি, আমার পরিচয় হয়েছে দারিওর সঙ্গে, যে নাকি ওর যে জাদুঘরের কিউরেটর। তারপর আমার পরিচিত হয়েছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ভাস্তে, ওর নামও গাব্রিয়েল গার্সিয়া, এলিহিও গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। ওর সঙ্গে এখনও বন্ধুত্ব আছে, সেও লেখক। ওদের সাথে গিয়েছি আমি কার্তাহেনায় দেখা হয়েছে, বারাঙ্কিয়া গিয়েছি, ওখানে দেখা হয়েছে, এখনও যোগাযোগ আছে। এমনকি শুনে আশ্চর্য হবেন, আমি এরপরে গিয়েছি মেক্সিকো সিটিতে, যেখানে গাব্রিয়েল গার্সিয়া বা মার্কেস বসে, বলা হয়ে থাকে 18 মাস, আসলে 18 মাস ঠিক নয়, ওই সময়টা, লেখার সময়টা, যে ঘরে বসে, যে চেয়ারে বসে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস Cien años de soledad লিখেছেন, সেই চেয়ারে বসে বাংলা ভাষায় আমার করা অনুবাদ আমি প্রথম প্যারাটা পড়েছি। এবং হেনেই বেলত্রান, আরেকজন লেখক যে নাকি ওই মিউজিয়ামের ডাইরেক্টর, উনি পড়েছেন স্প্যানিশে, এবং এটা ধারণ করেছে অনু তারেক ওর ক্যামেরায়। আপনি যখন মেক্সিকো যাবেন, কলম্বিয়া যাবেন, ল্যাটিন আমেরিকা যাবেন, আপনারা দেখতে পাবেন খুব পরিচিত মুখ, কিন্তু ভাষা সম্পূর্ণ আলাদা। আমি প্রথম যখন গিয়েছি, বা অনেকেই যখন এখনও যায়, বাঙালি যখন যায় মেক্সিকোতে বা ওদিকে, ওরা সরাসরি স্প্যানিশে কথা বলে। তো একটা ব্যাপার আছে, সরাসরি কোথাও লেখা না থাকলেও আমরা যে ম্যানিলা হয়ে যে রুটটা আছে, ওটা 1500 কত সন 65 বা ওই ধরনের হবে, তখন থেকে যে জাহাজগুলো যেত ল্যাটিন আমেরিকায়, ওরা বলতো যে চাইনিজদের নিয়ে এসেছে। ওই চাইনিজদের সঙ্গে আসলে বাঙালি, বিশেষ করে তখন তো অবিভক্ত বাঙালি, বিশেষ করে এখন আমরা যেটা বলবো কলকাতার বাঙালিরা, তারা গিয়েছে, এবং তারা এখন পর্যন্ত তাদের সেই রুটটা রয়েছে মেক্সিকোর পুয়েবলোতে। ওই একইভাবে আমরা খুঁজে পাবো হয়তো কলম্বিয়াতে, হয়তো ব্রাজিলে, অন্যান্য জায়গায়। ওই অত আগে বাঙালিরা ওখানে গিয়েছে, যার ফলে যেমন 1565 বা 68 ওরকম শোনে। এখন ওখানকার মানুষগুলো খুব সহজেই, আমি এখনকার বাঙালিদের আমি ঠিক চিনি না, আমি অনেক দিন ধরে দেশের বাইরে, কিন্তু আমি যখন ছিলাম আমরা দেখতাম যে যেমন 71-এর কথা অথবা তার আগের কথা, রাস্তাঘাটে যাকে দেখতাম তাদেরই বাড়িতে নিয়ে আসতাম, এই অতিথি হয়ে যেত, এবং আমরা অতিথি পেলে খুব আনন্দিত হতাম। ওরা ঠিক ওই রকম মানুষ, খুবই আন্তরিক। ওই সাদৃশ্যটা খুব মানে ভীষণভাবে টানে। আর বই সাদৃশ্য যেটা আমাদের সঙ্গে আছে সেটা হলো ওরা সব কিছুতেই স্যাটিসফাইড। মানে মনে করেন ওরা সপ্তাহ শেষে 1500 পেসো বেতন পেল, এই 1500 পেসো নিয়েই ওরা সুখী। এর থেকে বেশি ওরা 1600 পেসো পেতে চায়, এরকম খুব একটা দেখা যায় না। যেটা নাকি আমরা শুধু বাঙালিরাই না, আমাদের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, আমরা সবাই প্রচণ্ডভাবে প্রতিযোগিতা করি, বা আরেকটু ভালো করতে চাই, এই জিনিসটা ওখানে খুব একটা বেশি দেখা যায় না। ল্যাটিন আমেরিকার মানুষরা, আপনারা তো জানেন, ওরা এসেছে মূলত স্পেন থেকে, ইউরোপ থেকে এবং আফ্রিকা থেকে, সে ফিউশন হয়ে গিয়েছে। এখন যদি আফ্রিকার সেই পশ্চিম আফ্রিকার জায়গাগুলোকে নিই, যেখানে ওদের রক্তের ভিতরে প্রবাহিত হচ্ছে আদিম মানুষের সেই জন্তু জানোয়ার তাড়ানোর যে বিটগুলো, সেখান থেকেই কিন্তু ওদের মিউজিক যখন দেখবেন,
ওদের সেই মিউজিক থেকে যে নাচগুলো আসে সেই নাচগুলো দেখবেন, দেখতে পাবেন সেই দ্রিম দ্রিম করে আওয়াজগুলো। এবং তার উপরে যখন দেখবেন ওদের লেখা, ওদের কবিতা, ওদের গল্প, ওদের উপন্যাস, সব কিছুতেই ছড়িয়ে আছে সাহিত্য, ছড়িয়ে আছে সেই ওদের ড্রামের শব্দ, সেই আমি বলবো একটা মাদকতা। ওরা যেন ডুবে আছে অন্য একটা জগতে। এই বাস্তব জগতের চাইতেও ওদের জগৎটা হচ্ছে মরে যাওয়ার পরেও ওরা আসলে বিনাশ হয় না। যেমন মেক্সিকানরা কি করে, আপনি যদি দেখেন প্রতি 2 নভেম্বরের 2 তারিখ ওরা বলে দিয়া দে মরতে অথবা মৃত্যু দিবস। ওরা তুলে নিয়ে আসে, কবর থেকে তুলে নিয়ে আসে ওদের আগেকার যে ইগুলো বন্ধুবান্ধব, তারপর পরিবার যারা মারা গিয়েছে তাদের কঙ্কাল চেয়ারে বসিয়ে দেয় কঙ্কালগুলোকে। এখন আর ওটা করতে দেয় না, যদিও কিছুদিন আগ পর্যন্ত হতো। তারপর ওদের সাথে খাওয়া দাওয়া, নাচ গান, কবিতা। আপনারা দেখবেন ওদের যে কবরস্থান, সেখানে লেখা আছে বিখ্যাত বিখ্যাত সব সাহিত্যিকের লাইনগুলো। এই যে আমি যে অনুবাদ করেছি বইগুলো, আলেহো কার্পেন্টিয়ের বা গাব্রিয়েল গার্সিয়া মার্কেস অথবা বোরহেস, ওদের প্রত্যেকের কথাগুলো কবরস্থানগুলোতে দেখতেছেন লেখা আছে। আপনি মার্কেটে যাচ্ছেন, কেনাকাটা করছেন, দেখতে পাচ্ছেন ফ্রিদা কার্লোর ছবি, দেখতে পাচ্ছেন দিয়েগো রবিরা। ওরা নাচানাচি করছে। ওই সংস্কৃতি ওরা বুকে ধরে রাখে, ওই সংস্কৃতিটাই যেন ওদেরকে চালায়। আমি কিছুক্ষণ আগে বললাম, ওই টাকা পয়সা অথবা ধন সম্পদ, এর থেকেও ওরা যদি দুটো খেতে পায়, দুটো বিয়ার যদি পান করতে পারে, একটু যদি নাচতে পারে, একটু যদি খেলতে পারে, একটু যদি আনন্দ করতে পারে। কারণ মৃত্যু এটা আর একটা সীমানা, ভৌগোলিক রেখার মতোই আরেকটা সীমানা। ওরা জানে ওদের মৃত্যু নেই। সুতরাং মৃত্যুর পরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ওরা অতটা ভাবে না, যতটা ভাবে ওরা সংস্কৃতি নিয়ে, সাহিত্য নিয়ে। ভাবেও ঠিক না, ওর ভিতরে আসলে বাস করে, ওগুলোই নিয়েই খায়। পড়া অতটা এখন আর পড়ে না, আগে যেমন পড়তো। কারণ নতুন যুগ এসেছে, আমরা জানি ফেসবুক, ইউটিউব এগুলোর যুগ এসেছে, অতটা আর পড়ে না আগের মতো। কিন্তু আমাদের থেকে অনেক অনেক বেশি পড়ে এখন পর্যন্ত। দুটো ব্যাপার আছে। একটা হলো কলম্বিয়াতে কিভাবে মার্কেসকে দেখে, ঠিক একইভাবে কিন্তু মার্কেসকে ল্যাটিন আমেরিকার অন্যান্য জায়গায় অতভাবে দেখা যায় না। মার্কেসকে কলম্বিয়াতে দেখা হয় একদম দেবতা হিসাবে। আমি যে সামান্য একজন অনুবাদক, শুধুমাত্র বাংলা ভাষায় অনুবাদ করেছি, এখন পর্যন্ত আমি যখন গিয়ে দাঁড়াই এয়ারপোর্ট থেকে প্রথম পা দেওয়ার সাথে সাথে যদি জানে যে মার্কেসের অনুবাদক, আমি যে ওদের কাছ থেকে যেভাবে ওরা আমাকে বরণ করে নেয়, আমি যদি অনুবাদটা না করতাম আমার মনে হয় না এটা ওরা করত। আমি প্রত্যেকটা বার আমি ফিলবো অথবা ফেরিয়া ইন্টারন্যাশনাল দে বোগোতা, এই বোগোতার বইমেলা, প্রতিবার আমি পাই, ওদের কাছ থেকে আমন্ত্রণ পাই। আগামীবারও যাচ্ছি এবং ওখানে আমার জন্য বিশেষ একটা স্থান থাকে। শুধু আমারই না, ওখানে দেখা হয়েছে আমার এর আগে, খুব সম্ভব যুগোস্লাভিয়ার ভাষাটার নাম ভুলে গেছি, সেই ভাষায় যে অনুবাদ করেছে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। চীনা ভাষায় যিনি অনুবাদ করেছেন উনি বোধহয় আর বাঁচা নাই, কিন্তু ওনার সঙ্গে কথা হওয়ার একটা তৈরি হয়েছিল অনেক বছর আগে, সেটার একটা ব্যাপার। তো ওই মানে আপনি বোগোতা যদি যান বা ওদের সাথে কথা বলেন, গাবো ছাড়া এখন পর্যন্ত গাবো ছাড়া অন্য কোনো লেখক ওদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেনি। যার ফলে আমার যে এখানে একটা গাবোর দেশে গাবোর পরে নামে একটা গল্পের বই, গল্পের সংকলন আমি এনেছি, ঠিক ওখান থেকেই আমার চিন্তাটা হয়েছে, এরকম একটা বইয়ের পরিকল্পনা হয়েছে যে গাব্রিয়েলের আগে কেমন ছিল কলম্বিয়া, তাদের সাহিত্য কেমন ছিল, আর গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের পরে তাদের সাহিত্যটা কেমন হলো।
সাহিত্যের ধারা তো ওইভাবে হঠাৎ করে বদলে যায় না। তো আমরা যদি ধরি আলেহো কার্পেন্তিয়ের যখন জাদু বাস্তবতা শব্দটা নিয়ে আসলেন সাহিত্যতে এবং সেটা নিয়ে প্রবন্ধ লিখলেন একটা উপন্যাস এ জগতের রাজত্ব। আমি কিছুদিন আগে অনুবাদ করেছি, এটা পাঠক সমাবেশ থেকে বেরিয়েছে। তো এই বইটা যখন লিখলেন, তারপর গাব্রিয়েল গার্সিয়া মার্কেস পড়লেন রুলফের পেদ্রো পারামো। এই দুটো জায়গা থেকে তৈরি হলো নিঃসঙ্গতার 100 বছর। সাড়া পেল বিশ্বজুড়ে, ওটার একেবারে তুলকালাম সৃষ্টি হলো, উনি নোবেল পেলেন। এরপর থেকে ওদের লেখকদের দেখা যেত ভীষণভাবে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস যেভাবে ছোট একটা বাক্য, তারপর বিশাল বাক্য, জাদু বাস্তবতা যেভাবে করছেন, ঠিক ওইভাবে অনুসরণ করতে শুরু করলো। তারপরের যে প্রজন্ম, তার একটু পরের প্রজন্ম, হঠাৎ করেই তারা ভাবলেন সবই তো অনুকরণ করে যাচ্ছে, একদম টোটালি বাদ দিয়ে ওর ইনফ্লুয়েন্স থেকে টোটালি বের হয়ে যে আমরা কিছু করি না কেন। ওনারা করার চেষ্টা করলেন যথেষ্টভাবে, কিন্তু ওরা কতটুকু সফল হয়েছেন আমার সন্দেহ আছে। কারণ একবার গাব্রিয়েল গার্সিয়া মার্কেস পড়ার পর তার ইনফ্লুয়েন্স থেকে বের হয়ে যাওয়া সহজ কথা না। কারণ যখন কেউ সহজাত বৃত্তিতে কোনো শিল্প করে, সাহিত্য করে, যেটা পড়েছে, যেটা দেখেছে, যে সমস্ত অভিজ্ঞতার নতুনভাবে বেরিয়ে আসাই তো শিল্প সাহিত্য, যার ফলে ইনফ্লুয়েন্সটা থাকবেই। আমি যদি এখন লেখালেখি করি, আমি যখন নিজের গল্প লিখি, নিজের উপন্যাস লিখি, এর ভিতরে যে রুলফো থাকবে না, বোরহেস থাকবে না, মার্কেস থাকবে না, ওনেত্তি থাকবে না, বিজয় কাছারেস থাকবে না, মাস্ত্রেত্তা থাকবে না, এটা তো ভাবা যায় না। ওনারা সব কিছু মিলিয়ে, বিভূতিভূষণ বলি, রবীন্দ্রনাথ বলি, যা পড়েছি সব কিছু মিলিয়েই তো আমি, যার ফলে এখনকার যে প্রজন্ম, ওনারা যা লিখছেন সেটা গাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে ছাড়িয়ে অন্য কিছু করতে পারেন না। নতুন কোনো ধারার এখন পর্যন্ত তৈরি হয়নি বলেই আমার জানা। তবে ওনারা যে সাহিত্য করে যাচ্ছেন, আমাদের দেশে যে সাহিত্য করে যাচ্ছেন, যারা লিখছেন, তার থেকে টোটালি একেবারেই অন্যরকম সাহিত্য করে যাচ্ছেন। আমি বাংলাদেশে থেকেছি মাত্র 22 বছর। তারপর বাকি 40 বছর, 3 বছর থেকেছি জাপানে, আর বাকি সময়টা আমি কাটিয়েছি ঠিক ল্যাটিন আমেরিকার মানুষদের সঙ্গে। যার ফলে আমার যে ট্রান্সফরমেশন, আমি তো এখন সম্পূর্ণ এখানকারও না ওখানকারও না, এমনভাবে মিলে গিয়েছি আমি আসলে বুঝতে পারিনি, এখন পর্যন্ত বুঝতে পারবো না আমি, যে আমি আলাদা কিছু দেখছি কি না। আমার ভেতরটাতে এমন একটা অবস্থার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখন বাংলাদেশি বলুন, আমি বাংলাদেশকে ধারণ করি, ল্যাটিন আমেরিকা বলুন, ল্যাটিন আমেরিকা ধারণ করি। যার ফলে আমি যখন পড়ছি, আমি যখন ওদের সাহিত্য পড়ছি, আমার কাছে নতুন কিছু আর লাগছে না। যেটা নাকি আমি প্রথম গিয়ে যেভাবে চমকে গিয়েছিলাম, যেভাবে আবিষ্কার করছিলাম, সেই আবিষ্কারের সময়টা থেমে গিয়েছে। এখন ওদের সংস্কৃতি, ওদের ধর্ম সব কিছুই আমার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। মজার মজার অনেক গল্প আছে। যেমন আমি যদি বলি, এই প্রথম একটা মেয়েকে দেখলাম, ওকে কেমন ভালো লাগলো, তারপর মেয়েটাকে আমি প্রথম কোন শব্দ বলে আমি চর খেতে গিয়েছিলাম, খুব মজার গল্প। আমি প্রথমবার যখন মেক্সিকোতে যাই, আমাকে ভিসা দিল না জাপান থেকে আমেরিকান সরকার। সেটা আর এক ব্যাপার, কেন ভিসা দিল না। তো যাই হোক, লস অ্যাঞ্জেলসে আমাকে হাতকড়া পরিয়ে, জীবনে প্রথম হাতকড়া পরালো, 7 ঘন্টা বসিয়ে রাখলো ছোট্ট একটা রুমে। তারপর আমাকে পাঠিয়ে দিল মেক্সিকো সিটিতে। তো মেক্সিকো সিটি থেকে তিফানা এসেছি, তাও আরও ঘটনা আছে। এগুলো বলতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। তো তিফানা আসার
যে কাজে যোগ দিয়েছি, তৃতীয় দিন নিকি নামে এক মহিলা, আমেরিকার মহিলা, উনি এসে বলতেছেন রসি তোমাকে শুভেচ্ছা জানিয়েছে। রসি একটা মেয়ে। আমি জানতে চাইলাম রসি কে। তা আমাকে দেখিয়ে দিল। দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হলো গতকালকে থেকে ওই মেয়েটার আশেপাশ দিয়ে কয়েকবার ঘুরেছি, কারণ মেয়েটা ভীষণভাবে সুন্দরী। আমার তো মনটা বুঝেনি, তখন আমার বয়স 22.5 কেমন হলো, কেবল জাপান থেকে এসেছি এবং টোটালি অন্যরকম, ছেলেরা মেয়েরা দেখতে অন্যরকম সৌন্দর্য। যাই হোক, আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম যে শুভেচ্ছা জানালো মানে কি? ওকে তোর ভালো লেগেছে? অবশ্যই ওকে তোর ভালো লেগেছে, তা না হলে কেউ শুভেচ্ছা জানায় না এই দেশে। ভালো কথা। পরের দিন মানে সারা রাত আমি চিন্তা করেছি কিভাবে ওর সঙ্গে কথা বলবো, প্রথম কথাটা কি বলবো। তার আগের দিন বিকেলেও আমি চিন্তা করেছি কোন কথাটা বলবো। তো আমি খুব সুন্দর করে গোসল টোসল করে মাঞ্জা টাঞ্জা মেরে এসে, যেখানে কার্ড পাঞ্চ করে তখন কার্ড পাঞ্চ করা হতো, 7টার সময় ডিউটি, পাশে দাঁড়িয়ে আছি। কেউ তখনও আসেনি। একে একে আসছে, একজন দুজন করে আসছে, আমি দাঁড়িয়ে আছি ওখানে, হাত দুটো পিছনে দাঁড়িয়ে আছি। যেই ও মেয়েটা আসলো, মাথাটা নিচু করে জাপানি কায়দায় বউ করে আমি বললাম চিঙ্গাতু মাদ্রে। ওকে স্প্যানিশে আমি গুড মর্নিং জানালাম। জানানোর সঙ্গে সঙ্গে সে আমাকে ডান হাত দিয়ে এইভাবে থাপ্পড় মারতে যেয়ে গালের এইটুকু আগে বাম হাত দিয়ে ওর নিজের হাত নিজে ধরে ফেলল। ধরে দুই হাত এইভাবে মুখ দিয়ে চেপে বাথরুমে চলে গেল, টয়লেটে চলে গেল দৌড়ে। আমি ওর পিছনে পিছনে, মেয়েদের টয়লেট আর তো ঢুকতে পারি না, আমি নিকিকে খুঁজতে বেরোলাম। নিকিকে নিয়ে আসলাম। কি হয়েছে? তুই বললি গতকালকে আমাকে শুভেচ্ছা জানিয়েছে, আমি ওকে জাস্ট বললাম যে গুড মর্নিং, আর সে রেগে গেল, আমাকে চড় মারতে গেল। নিকি দৌড়ে গিয়েছে, ওর কাছে গিয়েছে। তার আগে আমাকে জিজ্ঞেস করেছে কোন ভাষায় বলেছিস? কেন, স্প্যানিশে বলেছি। ওকে, স্প্যানিশে কি বলা হয় তুই জানিস? আমি বলি অবশ্যই জানি। তো শুনে, আমার কাছে শব্দটা শুনেও দৌড়ে গিয়েছে, ওকে নিয়ে এসেছে, মেয়েটাকে নিয়ে এসেছে। মেয়েটাকে নিয়ে আসার পরে আমাকে বলে যে তুই কি জানিস এর অর্থ কি? আমি বললাম হ্যাঁ, গুড মর্নিং। না, এটার অর্থ তো এটা না, এটার অর্থ হচ্ছে তোর। নিকি আমাকে বলতেছে কে তোকে শিখিয়েছে? বললাম যে গতকালকে আমি ফেলিপের কাছে গিয়েছিলাম, গুড মর্নিং স্প্যানিশে কি বলা হয়। ফেলিপে আমাকে জিজ্ঞেস করলো কেন, কি করবি? আমি বললাম রসিকে বলবো। তো রসি বলল যে এই হারামজাদা গত কয়েকদিন ধরে আমাকে জ্বালাচ্ছে, আমি ওকে পাত্তা দেইনি, এদিকে আয় বলে আমার হাতটা ধরলো। হাতটা ধরে ফেলিপের কাছে আমাকে হুড় করে টেনে নিয়ে গেল। টেনে নিয়ে গিয়ে একটা লাফ দিয়ে ফেলিপে এতখানি লম্বা, ফেলিপের গালে একটা চর মেরে বলে ওই একই কথা, চিঙ্গাতু মাদ্রে। ল্যাটিন আমেরিকার যে সাহিত্য, এই সাহিত্য ইউরোপিয়ান সাহিত্য থেকে অনেক অনেক পৃথক, আলাদা। কেন বলছি, এবং ওরা যেমন যেমন আলাদা, আমাদের সঙ্গে মিলটাও ঠিক তেমনই। কোন দিক থেকে আমি বলবো আলাদা এবং আমাদের সঙ্গে মিল, আমাদের সঙ্গে মানে আমাদের যে এই উপমহাদেশ আছে বা এই দিকের লোকজন, আমরা খুব পঞ্চেন্দ্রিয়ের থেকেও আমাদের যতটুকু আমরা আবেগপ্রবণ, আমাদের ভাবালুতা খুব বেশি, যেটা নাকি ইউরোপিয়ান সাহিত্যে অতটা আমি অন্তত পাইনি। ওরা পঞ্চেন্দ্রিয় দিয়ে যেটুকু চিন্তা করে, যেটা ছুঁতে পারে, দেখতে পারে, বুঝতে পারে, শুঁকতে পারে, এর বাইরে ওদের কাছে খুব একটা, ওটাই ওদের কাছে বাস্তবতা। আমি ওই বাস্তবতার বাইরে খুব একটা কিছু মানে পাইনি, আমার যতটুকু ক্ষুদ্র লেখাপড়া আছে। অন্যদিকে ল্যাটিন আমেরিকার যে সাহিত্য,
আমাদের কাছে বাস্তবতা হচ্ছে আমরা যা কল্পনায় দেখি, যার ফলে ফিকশন এবং রিয়ালিটি ওখানে মিলেমিশে একাকার হয়ে যায় এবং যার দরুন দরকার হয় জাদু বাস্তবতার। এই আলেহো কার্পেন্তিয়েরের এ জগতের রাজত্ব, এখানে তিনোয়েল নিজে ভাবা মাত্রই জীব জানোয়ার হয়ে যেতে পারে, একটা পাখি হয়ে গিয়ে একটা গাছের ডালে বসতে পারে। আপনি এমন কোনো লেখা, এমন কোনো লাইন একমাত্র কাফকার ওই তেলাপোকা হয়ে যাওয়া ছাড়া ইউরোপিয়ান সাহিত্যে খুব একটা পাবেন না। যার ফলে ইউরোপিয়ান ক্রিটিকরা, এখন পর্যন্ত অনেক ক্রিটিকের সঙ্গে আমার কথা হয়, যারা জাদু বাস্তবতাটাকে ঠিক মতো বুঝতে পারে নাই কিন্তু ঢাউস বই লিখেছেন। সরি, আমি ছোটো মুখে হয়তো বড় কথা বলে ফেললাম, কিন্তু বাস্তবতাটা তাই। ওরা ঠিক মতো ওই জিনিসটাকে বুঝতে পারে না। আমার কলম্বিয়াতে শিকাগো ইউনিভার্সিটি থেকে গিয়েছেন এক খুব বিখ্যাত প্রফেসর, তুলনামূলক সাহিত্যপরাণ। ওনার সঙ্গে কথা হয়েছে যে কল্পনা এবং ফিকশন এবং বাস্তব প্রতিটি কীভাবে এক হয়ে যেতে পারে, এক হয়ে মিলে যেতে পারে। আমি তখন ওকে বললাম যে দেখ, এই যে বিয়ারের গ্লাসটা তুই ধরে আছিস, এটা কি দিয়ে ধরেছিস? হাত দিয়ে। বলবো ওকে, হাত দিয়ে ধরেছিস, এখন মাথাটা কেটে ফেলি কি হবে? পড়ে যাবে। তার মানে ধরে আছিস কোন জায়গা থেকে? মাথা দিয়ে তো এটাকে কন্ট্রোল করতেছিস। এখন তুই খালি হাতটা নে এবং মাথা দিয়ে চিন্তা কর বিয়ারের গ্লাস ধরে আছিস, তাহলে কি ওটা কি তুই বুঝতে পারিস না? তো বাস্তবতা এবং ফিকশন ওইভাবেই মিলে যায়। তো সেখানে ওর সাথে আরও ঘন্টা দুয়েক আমার তর্ক হয়েছে, কিন্তু এরকম প্রায় অনেকের সাথেই তর্ক হয় যেটা নাকি ইউরোপিয়ানরা ওইভাবে বুঝতে পারে না। কিন্তু সেটা আবার এই যে আমাদের যে এলাকার লোকেরা, আমরা যারা আছি, তারা কিন্তু ওটা ঠিকই ওইভাবে বুঝতে পারি। আমি গিয়েছি গুয়াদালাহারার একটা জায়গায়। হঠাৎ করেই আমার চোখে পড়েছে একটা রেস্টুরেন্ট, এবং যেখানে বসে হুয়ান রুলফো ওর পেদ্রো পারামোর সিংহভাগ লিখেছেন। ঠিক তার সামনেই ওর যে ছোটো কালটা কাটিয়েছে ওই কলেজটা ছিল, এবং খুঁজে খুঁজে আমি ওর চেয়ারে বসি। চেয়ারে বসে আমি যেহেতু কফি খেতে পারি না, এবং হুয়ান রুলফো ওখানে বসে 6 কাপ কফি খেতেন, সেই চেয়ারে বসে মাঝে মাঝে উনি একটা নিতেন, খাবার নিতেন। ওই খাবারটা নিয়েছি এবং প্রায় ঘণ্টাখানেক কেঁদেছি। তো এই হলো আমার অনুভূতি। ওখানে বসা, ওখানে যাপন করা কিছুটা সময়, সেটা সেই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। ওই সময় যে আমার ভিতরে কি হচ্ছিল সেটা হয়তো আমার অন্য কোনো গল্পে আপনারা পাবেন ভবিষ্যতে। আমি যখন বাংলা থেকে স্প্যানিশে পদ্মা নদীর মাঝে অনুবাদ করি, এটা একটা বড় একটা কারণ হচ্ছে এর যে নিঃসঙ্গতার 100 বছরের সঙ্গে এর প্রচণ্ডভাবে কিছুটা জায়গায় মিল রয়েছে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের লেখারও 39 বছর আগে মানিক বন্দ্যোপাধ্যায় এখানে ময়না দ্বীপ গড়েছে। যেভাবে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস মাকন্দ তৈরি করেছে একটা কাল্পনিক জগৎ, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস মাকন্দে বলতেছে যে এই নদী থেকে যাতে সমানভাবে পানি পায়, সূর্য থেকে যেন সমানভাবে আলো পায়, এমনভাবে মাকন্দতে ঘরগুলো সাজিয়েছে বুয়েন্দিয়া, যে নাকি মাকন্দের পত্তনি করেছেন। ঠিক একইভাবে হোসেন মিয়াকে যখন বলা হলো একটা মসজিদ করতে ময়নাদ্বীপে, তখন হোসেন মিয়া বলল, আমি যদি ওখানে মসজিদ করি তাহলে তো আমার একটা মন্দিরও করতে হবে। এই যে সাম্যের কথাগুলো বলছে, এই আইডিয়া, বেসিক আইডিয়াগুলো এক। তো সেই কথাগুলো আমি প্রথম শুনেছি এখানকারই একজন কবি অনুবাদকের মুখ থেকে, রাজু আলাউদ্দিনের মুখ থেকে। তো এরপরে আমি দেখলাম
আসলেই তো এরা বহুত আগে আমি পদ্মা নদীর মাঝি পড়েছি এবং বইটাকে আবার আমি পড়ি এবং অনুবাদে আমি হাত দেই। এই হলো পদ্মা নদীর মাঝির পিছনে এটার যে সার্বজনীন জননীতা। আপনি পদ্মা নদীর মাঝিকে পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যান, যে কোনো জায়গায় বসান, পদ্মা নদীর মাঝি সর্বজনীন হয়ে উঠবে, পৃথিবীর সেই জায়গার হয়ে উঠবে। অন্যদিকে আমি যদি পুতুল নাচের ইতিকথাকে নিয়ে যাই, ওটা বুঝতে আমার, ওটাকে বোঝাতে, ওই অন্য দেশের পাঠককে বোঝাতে আমার অনেক বেশি খাটতে হবে, অনেক বেশি কষ্ট করতে হবে, হয়তো ওইভাবে বোঝাতেও পারবো না। ওটা ভালো লাগা থেকে আমার ওই যখন ওই আমার এই বাংলার মানুষদের কথা, বাংলার রূপের কথা আমার মনে হয়, তখন ওই বইটার কথাই আমার প্রথম মনে এসেছিল যে যে বাংলাদেশে আমি থাকি, যে নদীর টান আমার আছে, নদীর প্রতি যে আমার যে টানটা আছে, সেখান থেকে আসলে এসেছে এই 1000 বছর ধরে অনুবাদটা, যার ফলে ওই ভালোবাসা থেকেই ওটা আমি করেছি। অনেক সময় হয় কি, কেউ একজন আমার লেখাটা পড়ে যখন নিজের সঙ্গে কানেক্ট করতে পারে এবং আমাকে কোনোভাবে যোগাযোগ হলে বলে, তোমার এই বইয়ের এই জায়গাটা ভালো লেগেছে, ওটাই হলো সবথেকে বড় প্রাপ্তি একজন লেখকের জন্য, একজন অনুবাদকের জন্য। ওটাই সবথেকে বেশি আলোড়িত করে। আমি নির্দিষ্ট কারো নাম বলবো না, কিন্তু এর থেকে বেশি পাওয়ারও নেই, বেশি চাওয়ারও নেই আমার।